আজ হাই পাওয়ার মিটিং রয়েছে সন্ধে। আজ প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মিটিং করবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। না, ভোটমুখী যে রাজ্য, 5 রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা ভোটের রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকতে পারবেন না, সেই সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে পরে মিটিং হবে। কিন্তু আজ সন্ধে বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। কি বিষয়ে আলোচনা হবে আরও জানবো, সঙ্গে রয়েছে মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই বৈঠক নিয়ে জানাও কখন হবে, কি কি বিষয় উঠে আসবে? দেখো, মূলত এই বৈঠক যে বর্তমান পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা প্রস্তুত রয়েছে রাজ্যগুলো এবং সেখানে দাঁড়িয়ে আগামী দিনের পরিকল্পনা এবং প্রস্তুতি কি হবে তাই নিয়ে একটা দিশা দেওয়ার জন্যই এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে। আজকে সন্ধ্যে 6:30 ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। শুধুমাত্র নির্বাচনমুখী 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই মুখ্যমন্ত্রীরাই বৈঠকে যোগ দেবেন না, তার বদলে ক্যাবিনেট সেক্রেটারির তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। মূলত কেন্দ্র চাইছে যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যগুলি কতটা প্রস্তুত রয়েছে, বিশেষত কালোবাজারি এবং মানুষের মধ্যে আতঙ্ক নিয়ন্ত্রণ করার জন্য, এবং আগামী দিনে কন্টিনজেন্সি প্ল্যানিং বা কি হবে সেই বিষয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য এই বৈঠক বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ মৈত্রেয়ী। যুদ্ধের আঁচে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনা কালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं, उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है, और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। ফের কি লকডাউনের ছক কেন্দ্রের বিজেপি সরকারের? জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তোপ মমতার। নোটবন্দি ভোটবন্দি করে নাম কেটে শুধুই হেনস্থা। যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত বাংলা, বিজেপিকে হুঁশিয়ারি মমতার। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল, আমরা কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। আজ ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। বাংলার এসআইআর এ এখনো পর্যন্ত 36 লক্ষের নিষ্পত্তি। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছিল সোমবার। 10 লক্ষের মধ্যে প্রায় 4 লক্ষ নাম বাদ গিয়েছিল। প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ভাবনা, হাইকোর্টকে চিঠি দিয়ে জানিয়েছেন সিইও। আজ নজর রয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকার দিকে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কখন বেরোচ্ছে এই তালিকা? কারণ সোমবার বিস্তর অপেক্ষা করতে হয়েছিল, শেষে মাঝরাতে গিয়ে রাত 11:15 নাগাদ লিস্ট বেরিয়েছিল। আজ কখন বেরোতে পারে, কত নাম এবার বাদ যেতে পারে, কি কি জানা যাচ্ছে? দেখো, আজকেও তালিকা প্রকাশ হতে রাতই হবে, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। তার কারণ বিকেল 5টা পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা সাইন করে বুথ ভিত্তিক তালিকা পাঠাবেন। তারপর নির্বাচন কমিশনের তরফে সেই তালিকা নিয়ে আপলোডের কাজ শুরু হবে। সেই কাজ করতে নির্বাচন কমিশনের সময় লাগবে ন্যূনতম 4 থেকে 6 ঘন্টা। সেক্ষেত্রে আজও তালিকা প্রকাশ হতে রাত 10টার পর হয়ে যাবে, তেমনটাই কমিশনের তরফে দাবি করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, সেখানে কত সংখ্যক নামের
পরের তালিকা বেরোবে সেটা রাতের পরেই স্পষ্ট হবে। তার কারণ তুমি দেখেছিলে সোমবার রাত 11:45 নাগাদ প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছিল সেখানে মাত্র 40,000 বুথের কাছাকাছি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ রাজ্য জুড়ে সব বুথের তালিকা প্রকাশ করা হয়নি। তার দরুন জেলা শাসকরা বুথে বুথে তালিকা টাঙাতে পারেননি। সে কেন না, তারা আশঙ্কা করছিলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে পারে, যেহেতু সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা যায়নি। সেক্ষেত্রে কমিশন মনে করছে আজকে যে দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেখানে সোমবারের থেকে বেশি সংখ্যক নামের তালিকা প্রকাশ করা হতে পারে, কারণ যেহেতু এখনো পর্যন্ত 36 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করে ফেলতে একদমই পেরেছেন। সোমনাথ, এখনো পর্যন্ত যাদের নাম বাদ গেছে বা আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে কবে থেকে আবেদন করতে পারবেন সেটাই তখন বড় প্রশ্ন। ট্রাইব্যুনাল কবে হবে? লিস্ট তো না হয় বেরোলো, নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও ট্রাইব্যুনাল গঠন এখনো হলো না। দেখো, ট্রাইব্যুনাল গঠন কবে হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। রাজ্য সরকারের তরফে 4টি জায়গা বাছা হয়েছিল ট্রাইব্যুনালের জন্য, কিন্তু সেই জায়গাগুলি নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হলেও কলকাতা হাইকোর্ট চাইছে নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে ট্রাইব্যুনাল করতে। এই নিউ টাউনের যে জুডিশিয়াল একাডেমি সেখানে আজকে পরিদর্শনে যাবেন হাইকোর্টের আধিকারিকরা, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। তারা নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে যাবে এবং নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে যদি মনে করা হয় পর্যাপ্ত পরিকাঠামো আছে এবং সেখানে গড়ে তোলা যেতে পারে ট্রাইব্যুনাল, তাহলে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতেই হবে। অর্থাৎ তাহলে যাদের নাম বাদ যাবে তাদেরকে নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে আসতে হবে। এবার এই জুডিশিয়াল একাডেমিতে কতগুলি ট্রাইব্যুনাল হবে, কোন কোন জেলার ট্রাইব্যুনাল হবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। আজ থেকে সেই কাজ শুরু করা হচ্ছে। ফলত আজকেও যাদের সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ হবে, যাদের নাম ডিলিটেড হবে, তারা কবে থেকে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, অর্থাৎ ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু কমিশনের তরফে চেষ্টা করা হচ্ছে এই ট্রাইব্যুনালের আবেদন প্রক্রিয়া শুরু করতে। ইতিমধ্যেই ট্রাইব্যুনালে যারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন, একটি সাদা কাগজে লিখে টু দ্য ট্রাইব্যুনাল আবেদন করতে হবে এবং সেই আবেদন জেলা শাসক মহকুমা শাসকের অফিসে হার্ড কপি দিয়ে তার আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া কিভাবে শুরু হবে তার প্রসেস আজ বা আগামীকালকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। সোমরাজ, অনলাইনে আবেদন নিয়ে কি কি আলোচনা হয়েছে? দেখো, অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কলকাতা হাইকোর্টের সঙ্গে। কারণ অনলাইনে আবেদন করতে গেলে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারে একটি আলাদা করে পোর্টাল তৈরি করতে হবে, সেই পোর্টালে আবার আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এক প্রস্ত আলোচনা হয়েছে। গতকালও এই অনলাইনে পোর্টাল নিয়ে ড্রাই রান করেছে নির্বাচন কমিশন। ফলত সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজকে বা আগামীকালকের মধ্যেই অনলাইনে আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে কমিশন। ধন্যবাদ সোমরাজ। কেউ দুর্নীতিতে অভিযুক্ত, কেউ আবার অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। ভোটের বঙ্গে কমিশনের নিয়োগ করা 4 জেনারেল অবজারভারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল ভোট। রাজ্যে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 294 বিধানসভা আসনের জন্য 294 জন জেনারেল অবজারভার। প্রত্যেক জেনারেল অবজারভার বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিচ্ছেন কমিশনকে। নির্বাচন কমিশন রিপোর্ট দেখে নির্দেশ দিচ্ছে, সেই মতো পদক্ষেপ করছেন জেনারেল অবজারভাররা। এই জেনারেল অবজারভারদের নিয়েই বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল। ধীরজ কুমার মালদার গাজলের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মহারাষ্ট্রের হেলথ কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত এই ধীরজ কুমার। বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। অজয় কেটসারিয়া বনগা দক্ষিণের জেনারেল অবজারভার।
তৃণমূলের দাবি, মধ্যপ্রদেশের সাতনার কালেক্টর থাকাকালীন প্রায় 40 একর সরকারি জমিকে ব্যক্তিগত জমিতে পরিবর্তন করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাকে ক্লিন চিট দেয় বলে দাবি। ছবিটা আপনারা দেখুন। অজয় কাটিসারিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন, তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে। এই লক্ষ্যে আমাদের বনগা দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। গন্ধম চন্দ্রডু, বালিগঞ্জের জেনারেল অবজারভার। তৃণমূলের অভিযোগ, 2018 সালে গন্ধম চন্দ্রডুর বিরুদ্ধে পণের দাবিতে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের হয়। তখন তিনি অন্ধ্রপ্রদেশের আদিবাসী কল্যাণ বিভাগের ডিরেক্টর। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রডু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট অন্ধ্রপ্রদেশে করেছেন। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে এই গন্ধম চন্দ্রডু সেটা দেখিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা, এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। অরিন্দম ডাকুয়া, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের জেনারেল অবজারভারের দায়িত্বে। তৃণমূলের দাবি, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়। রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসের সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় রাষ্ট্রপতি শাসনের চেষ্টার অভিযোগ। মমতার নিশানায় কমিশন, বিজেপি। রাজ্য প্রশাসনের খোল নলছে, বদল নিয়ে চড়া সুর। এসআইআর আমরা মানিনি, আমরা তো কোর্ট থেকে ভোট সব জায়গায় লড়াই করছি। আমি রাস্তাতেও 5 দিন পড়েছিলাম। এমন সময় করেছে ঠিক ইলেকশনের মুখে। ধান্দাটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে দাও। বাকি কি আছে? চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে সব চেঞ্জ করে দিয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, এত ভয় পায় যে একটা কার্সি আমার সাথে কলন পর্যন্ত করেনি তারা। এগুলো তো আমার মনে থাকবে। আমি ভিন্ডিকটিভ নই, আমার সকলের প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা আছে। কারণ তুমি এখানে লুকিয়ে লুকিয়ে মেঘের আড়াল থেকে রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো আমি একাই 100। কারণ আমি একা নই, আমার সাথে যে 100 সেটা হচ্ছে মানুষ। যদি কোনো দুর্ঘটনা ঘটে বিজেপি পার্টিকে দায়িত্ব নিতে হবে, আর ভ্যানিশ ওয়াশিং মেশিনকে। কোনো রকম ইনসিডেন্ট হলে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে, কোনো রকম দাঙ্গা হলে, কোনো রকম দুর্যোগ হলে মনে রাখবেন এখন কিন্তু আমার হাতে ক্ষমতা নেই। তা সত্ত্বেও আমি মনে করে দিচ্ছি যারা ক্ষমতা পেয়েছেন তারা যেন মানুষের কাজটা ভালো করে করবেন।